সবাইকে ম্যাথমাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ট্যাট 1 অঙ্কের উপর 5টি খুব ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরছি। কোয়েশ্চেনটা বলছে কি, এ একটি কাজ 21 দিনে সম্পন্ন করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তবে বি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে। মন দিয়ে শুনবে প্রশ্নটা। এই ধরনের একটা অঙ্ক কোনো একটা ইয়ারে এসেছিল, এর পরের প্রশ্নটাই আসবে ইয়ার কোয়েশ্চেনটা, ঠিক আছে? তো এর আগে আমরা এই প্রশ্নটাকে সমাধান করে দিই। বলছে বি একটি কাজ 21 দিনে সম্পন্ন করে আর বি এর চেয়ে 40% বেশি দক্ষ। এই অঙ্কটাতে আমরা টোটালি ট্রিক্স অ্যাপ্লাই করব। তো ট্রিক্সের জায়গাটা একটু খেয়াল করুন। তো এখানে 40% যেটা ট্রিক্স যেটা অ্যাপ্লাই করব, আমাদের এখানে যে পার্সেন্টেজ আছে এই জায়গাতেই আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা পার্সেন্টেজটা ভেঙে দেবো। 40% ইকুয়াল টু হচ্ছে 40/% মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। পার্সেন্ট উঠালে আমাদের নিচে 100 দিয়ে ভাগ করতে হয়। তো এটা 0 0 কাটা যাবে, 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এবার দিস ইকুয়াল টু হচ্ছে 2/5 পার্সেন্টেজ ভাঙলাম, ঠিক আছে? এবার দেখো বি এর চেয়ে 50% বেশি দক্ষ, তাহলে কে বেশি দক্ষ, বি না এ? এই প্রশ্নের আনসার আমি তোমাদের কাছ থেকে চাইব। বলছে বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কে বেশি দক্ষ, বি না এ? শুধুমাত্র আমাকে আনসারটা বলবে, শুধু বি অথবা এ লিখে পাঠাবে তোমাদের কমেন্ট সেকশনে। আমার বলছে বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তার মানে বেশি দক্ষ হচ্ছে বি, ঠিক আছে? ভেরি গুড। তাহলে কম দক্ষ হচ্ছে এ, তাহলে যে কম দক্ষ তাকে আমি প্রথম নেব। তার মানে আমরা এর দক্ষতা, আমি কি বলছি, যে বেশি দক্ষ এটাকে আমরা নেব পরে, যে কম দক্ষ, তাহলে বেশি দক্ষটা আমরা বুঝতে পারলাম। এবার কম দক্ষটা হচ্ছে নিচে এই 40% ভাঙার পর, পার্সেন্টেজ ভাঙানোর পর নিচে যেটা থাকবে এটা হচ্ছে কম যে দক্ষ তার দক্ষতা। আর বেশি দক্ষ হচ্ছে, তোমরা বলছো বি হচ্ছে বেশি দক্ষ, তাহলে বি এর দক্ষতা হবে, আমরা এই দুটোকে প্লাস করে দেব। বি এর দক্ষতা হচ্ছে এই দুটোকে আমরা লব এবং হর, এই ভগ্নাংশের নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকে প্লাস করে দেব। 2 + 5 দ্যাটস ইকুয়াল টু 7। তো পার্সেন্ট দিয়ে যদি দক্ষতা দেওয়া থাকে আমরা এইভাবে বের করব, কে বেশি দক্ষ কে কম দক্ষ, এটাকে আমরা আইডেন্টিফাই করে নেব। তারপর যে কম দক্ষ এটাকে শুধু নিচেরটা দেব, আর বেশি দক্ষ যেটা তার জন্য আমরা নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুটোকে প্লাস করে দেব। এবার বলছে আমাদের এ একটি কাজ 21 দিনে করতে পারে, তাহলে এর সময় হচ্ছে কত? এর সময়, এ কাজটা করতে সময় নেয় 21 দিন, এ কাজটি করতে সময় নেয় 21 দিন, তাহলে মোট কার্য কতটুকু আসবে? মোট কাজ বা মোট কার্য আমরা যেটাই বলি, মোট কাজ হচ্ছে এর সময় হচ্ছে 21, এর দক্ষতা হচ্ছে 5। কাজ মানে কি? মোট কাজ হচ্ছে, কার্য হচ্ছে সময় ইন্টু দক্ষতা, তাহলে এর কাজটি করতে সময় লাগে 21 দিন ইন্টু এর দক্ষতা হচ্ছে 5, দিস ইকুয়াল টু 105। তাহলে মোট কার্য হচ্ছে 105 একক। এবার আমাদের প্রশ্ন বলছে বি একা কাজটি কতদিনে সম্পন্ন করবে। বি একা কাজটি কতদিনে সম্পন্ন করবে, তার মানে আমাদের বি এর দক্ষতা লাগবে। বি যদি একা কাজটা সম্পন্ন করে তাহলে বি এর দক্ষতা লাগবে। বি এর দক্ষতা আমরা কত বের করেছিলাম? 5 + 2 7। বি এর দক্ষতা হচ্ছে 7, তাহলে বি একা যদি কাজটি করে তাহলে বি এর সময় কত লাগবে? সময় হচ্ছে কার্য বাই দক্ষতা, কার্য হচ্ছে 105 বাই দক্ষতা হচ্ছে 7, দিস ইকুয়াল টু 15 দিন। তো বি একা যদি কাজটি করে তার সময় লাগবে 15 ডেজ। তাহলে তোমার প্রথম প্রশ্ন যেটা আমরা নিয়েছি এটা ট্যাট 1 2017 সনে সেট করা প্রশ্ন। প্রশ্নটি বলছে কি, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করায় উৎপন্ন 4টি কোণের যে কোনো 3টি কোণের সমষ্টি 290 ডিগ্রি।
এই যদি হয় তাহলে আমাদের বলছে যে কোণ চারটির পরিমাপ কত হবে। কি বলছে এখানে, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করায় উৎপন্ন চারটি কোণের যে কোনো তিনটি কোণের সমষ্টি দেওয়া আছে আমাদের 290 ডিগ্রি হলে কোণ চারটির পরিমাপ কত হবে। আচ্ছা, আমরা যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, সাপোজ এরকম একটা সরলরেখা, এরকম একটা সরলরেখা, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ যদি করে তাহলে এখানে কি কি প্রপার্টি হতে পারে এগুলো একটু আলোচনা করে দিই। তো দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তো এই যে কোণটা তার বিপরীত দিকে একটা কোণ উৎপন্ন হয়, এই দুটোকে কোণকে আমরা একত্রে বলি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। আর দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, এই যে দুটো বিপ্রতীপ কোণ, এই দুটি বিপ্রতীপ কোণ সমান হয়। এই হচ্ছে আমাদের প্রথম প্রপার্টি। দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, এখানে দুটো বিপরীত দিকে যে দুটো কোণ উৎপন্ন হয় এটাকে বলি আমরা বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ দুটা পরস্পরের সমান হয়। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের অনেকের কাছ থেকে আনসার চলে এসেছে, আর যাদের একটু প্রবলেম বা একটু উইক বা একদম ইনিশিয়াল ক্লাসটা নিচ্ছ তাদের জন্য আমি একটু ডেপথে যাব। এবার আমি তোমাদের কাছে প্রশ্ন যে দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে এরকম কত জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করলো, আমি দেখালাম এখানে এটা আর এটা একটা বিপ্রতীপ কোণ, এক জোড়া বিপ্রতীপ কোণ, এবং বিপ্রতীপ কোণ দুটা পরস্পর সমান হয়। এবার আমার প্রশ্ন হচ্ছে এরকম কয় জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হবে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে। দেখো এখানে যারা আনসার যারা বুঝতে পেরেছো আনসার করবে। তো এই দুটো অপদেবনাথ দুটো, ভেরি গুড। তো এইদিকে এইদিকেও দুটো বিপ্রতীপ কোণ উৎপন্ন হবে। সঞ্জিত দেবনাথ, বিকাশ আচার্য, বিশ্বজিৎ নম, ভেরি গুড। ঠিক আছে, এইগুলো আমাদের বিপ্রতীপ কোণ সম্পর্কিত ধারণা। আর এই অঙ্কটা করতে গেলে প্রসেনজিৎ, রুদ্রপাল, অনুতমা দেবনাথ, ভেরি গুড। আরেকটা জিনিস লাগবে আমাদের, যেটা হচ্ছে সরল কোণ। সরল কোণ। তো সরল কোণ বলতে কি বুঝি আমরা, যদি একটা সরলরেখা নেই, সরলরেখার উপর যদি একটা বিন্দু নেই, একটা বিন্দুর যে কোনো একদিকে মোট কোণের পরিমাণ শুভম আইচ টু, যে কোনো একদিকে মোট কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার এই সরলরেখার উপর তুমি যতগুলি রেখা টানো এইভাবে এইভাবে এইভাবে, তো এখানে এই 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 যতগুলি কোণ উৎপন্ন হবে সবগুলির সমষ্টি হবে 180 ডিগ্রি। মানে একটা সরল রেখার যে কোনো একদিকে মোট কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। সরল কোণ আমরা তৃতীয় যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম, এটা হচ্ছে সরল কোণ। সরল কোণ মানে একটা সরলরেখার উপর একটা বিন্দুতে তার যে কোনো একদিকে মোট কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। আরেকটা জিনিস আমরা এখানে আলোচনা করব এই জায়গায়, যে একটা বিন্দুতে মোট কোণের পরিমাণ কত। একটা বিন্দুতে মোট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। আমরা একটু নিচে চলে যাই। একটা বিন্দুতে এই যে ছেদ করা হলো, এই যে জায়গাটা, এই যে বিন্দুটা, এই বিন্দুতে মোট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। মোট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের বেসিক কনসেপশন। বিপ্রতীপ কোণ, সরল কোণ, আর একটা বিন্দুতে মোট কোণের পরিমাণ কত হয়, এটা হচ্ছে 360 ডিগ্রি। এবার বলছে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করায় উৎপন্ন যে কোনো তিনটি কোণের সমষ্টি 290 ডিগ্রি। ঠিক আছে, তো এই মোট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। এবার বলছে যে কোনো তিনটা কোণ, এই হলো একটা কোণ, এই দুটো কোণ, এই তিনটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি বলছে 290 ডিগ্রি। ঠিক আছে, 290 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা বাকি রয়ে গেল, এই কোণটার মান কত হবে, এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 290 ডিগ্রি। 290 ডিগ্রি। তো 360 ডিগ্রি মাইনাস 290 ডিগ্রি হবে 70 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হয়ে গেল 70 ডিগ্রি। এটার উল্টা দিকে যে কোণটা, এটা হচ্ছে তার বিপ্রতীপ কোণ, এইটা হয়ে যাবে। তাহলে আমরা বলছিলাম দুটো বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়, তাহলে এটা 70 ডিগ্রি হলে এটা 70 ডিগ্রি হবে। এবার আমরা চলে আসবো সরল কোণে। এই যে জায়গাটা, এবার এই জায়গাটাকে যদি নেই, আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। এবার এই যে জায়গাটা, এটা একটা সরল কোণ দাঁড়ালো, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো
এবার 180 ডিগ্রির মধ্যে এই যে জায়গাটা হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে না? এই জায়গাটা 70 ডিগ্রি। তাহলে আমাদের যেটা থাকবে তো এটা ছিল 180 ডিগ্রি, এই জায়গাটা 70 ডিগ্রি। তো এই জায়গাটা এবার আমাদের লাগবে, এই জায়গাটা কত হবে? এটা হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, দ্যাটস ইকুয়াল টু পাবো আমরা 110 ডিগ্রি। তো এই জায়গাটা আমরা 110 ডিগ্রি পেয়ে গেলাম। তার উল্টো দিকে আরেকটা বিপরীত কোণ থাকবে, এটাও হয়ে যাবে আমাদের 110 ডিগ্রি। তাহলে আমরা কোণগুলি কি পেলাম? 70, 110, 70 আর হচ্ছে 110 ডিগ্রি। তাহলে চারটা কোণের পরিমাণ পেলাম আমরা 70 ডিগ্রি, 110 ডিগ্রি, 70 ডিগ্রি and 110 ডিগ্রি। যাচ্ছে পরের প্রশ্ন দিয়ে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 16 এবং 480, এই তবে সংখ্যা দুটি হবে। আচ্ছা, এবার আমি অঙ্কটা, যদি কারোর অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা দেখবে, আর যাদের অসুবিধা নেই তোমরা আমার সাথে ট্রাই করবে। যদি রেজাল্ট তোমাদের আগে বের হয় তাহলে অবশ্যই অপিনিয়ন যেটা তোমাদের যেটা চ্যাট বক্সের মধ্যে তোমাদের রেজাল্টটা লিখে পাঠাবে, ঠিক আছে? তো আমি শুরু করতে যাচ্ছি। যাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তোমরাও খাতা কলমে ট্রাই করবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। বলছে দুই অঙ্কের দুটি সংখ্যার গসাগু বলছে 16 এবং লসাগু বলছে 480, তবে সংখ্যা দুটি হবে। এবার কত জোড়া সংখ্যা না, তাহলে সংখ্যা দুটি কি কি হবে এটা আমাদের বের করতে হবে। আমরা বলছিলাম এই ধরনের অঙ্কে যদি গসাগু দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নেব। সংখ্যা দুটি, একটা হচ্ছে 16x আর একটা হচ্ছে 16y। আমরা ধরে নেব যে সংখ্যা দুটা 16x আর হচ্ছে 16y। এবার x আর y হচ্ছে মিউচুয়ালি প্রাইম বা পরস্পর, xy আর y হচ্ছে পরস্পর মৌলিক, xy হচ্ছে আমাদের পরস্পর মৌলিক। এটা লেখার প্রয়োজন নেই, এটা তোমাদের বোঝার জন্য। এবার আমাদের বলছে কি সংখ্যা দুটির গুণফল 16x ইন্টু 16y ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, দ্যাট মিনস 16 ইন্টু 480। দুদিকের থেকে 16 ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা যেটা করতে পারি, আর xy ইকুয়াল টু 480 ডিভাইডেড বাই দিকে কী রয়ে গেল 16টা চলে আসবে। 16 দিয়ে যদি ডিভাইড করি 30 চলে আসবে, ঠিক আছে? তো xy হচ্ছে 30। তার মানে আমাদের x আর y এর গুণফল হচ্ছে x আর y হচ্ছে আমাদের 30। তার মানে আমাদের xy পরস্পর মৌলিক, আর xy এমন সংখ্যা যাদের গুণফল xy-কে গুণ করলে পরে আমরা 30 পাবো, ঠিক আছে? x ইন্টু y 30 পাবো। তার মানে আমার 30 থেকে এমন সংখ্যাগুলি বের করতে হবে যাদের গুণফল, আমাদের এমন সংখ্যা বের করতে হবে যাদের গুণফল হবে 30 আর ওই দুটো সংখ্যা মিউচুয়ালি প্রাইম হবে। তার মানে অবশ্যই আমরা 1,30 একটা লিখতে পারি। 1 আর 30কে যদি আমরা ইন্টু করি 30 পাবো, আর 1 আর 30-র মধ্যে 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই। ইশাকের কাছ থেকে আমি আনসার পেয়ে গেলাম, ভেরি গুড ইশাক। আরেকটা হবে 30-র দুটো উৎপাদক হবে 5 and 6। 5 আর 6 এই দুটো সংখ্যার 30-র দুটো উৎপাদক 5 and 6। তো 5 and 6 হচ্ছে মিউচুয়ালি প্রাইম, পরস্পর মৌলিক। তো এই দুটোকে যদি আমরা ইনটু করি তাহলে আমাদের তো এটার মধ্যে আমাদের আমরা 5 and 6 যেটা, এটা হবে মিউচুয়ালি প্রাইম। তার মানে আমাদের আবার তাদেরকে ইনটু যদি করি আমরা 5 and 6 হচ্ছে 30 পেয়ার। আরও পাবো আমরা যেটা তো 30-র আরও উৎপাদক 2 যদি নেই, 2 আর হচ্ছে 15 আর 2 হচ্ছে 30। তার মানে হচ্ছে 15 ইন্টু 2 যদি করি আমরা পাবো 30। 15 আর 2-র মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তো আবার পাবো আমরা 3 আর 10। 3 আর 10-কে যদি আমরা ইন্টু করি 3 ইন্টু 10 হচ্ছে 30। তাদের মধ্যে কোনো মানে সাধারণ উৎপাদক নেই। তার মানে আমরা 130, 5, 6, 215, 310 এইরকম সম্ভাব্য 4টা সংখ্যা পেতে পারি। কিন্তু প্রশ্নের মধ্যে আমাদের কি বলছে, আমরা একটু প্রশ্নটা দেখি।
প্রশ্নটি বলছে দুই অঙ্কের দুটি সংখ্যার আমাদের প্রশ্নটা আমরা একটু নিচে নামাই। প্রশ্নটি বলছে দুই অঙ্কের দুটি সংখ্যার গসাগু, তার মানে আমাদের এই যে সংখ্যা দুটা দুই অঙ্কের, এটা হচ্ছে আমাদের লক্ষণীয় ব্যাপার। এখানে দুই অঙ্কের দুটি সংখ্যা, তার মানে 16x আর 16y, আমরা যে দুটো সংখ্যা নিয়েছিলাম এই দুটো সংখ্যা আমাদের দুই অঙ্কের হতে হবে। 16x সংখ্যাটাও দুই অঙ্কের, দ্যাট মিনস আমাদের 10 থেকে 99 মধ্যে হতে হবে, এর বড় হতে পারবে না। তার আমাদের 16x আর 16y ছিল দুটো সংখ্যা, তো এই সংখ্যাগুলি আমাদের অবশ্যই দুই অঙ্কের হতে হবে। প্রশ্নটা বলছিল দুই অঙ্কের দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 16 এবং 480 হয়, তবে সংখ্যা দুটি কি কি হবে। আমাদের কন্ডিশন দিয়ে দিছে সংখ্যা দুটি দুই অঙ্কের, তাহলে যেহেতু সংখ্যা দুটি 16x এবং 16y, এবার আমরা দেখা যাক আমাদের দুই অঙ্কের সংখ্যা কয়টা পেতে পারি। আমরা যদি 1 আর 30 নেই, আমাদের একটা পেয়ার ছিল 1 আর 30, তাহলে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু হচ্ছে 30। তো 1 আর 30 যদি নেই, আমাদের 16x যে সংখ্যাটা 16x ইকুয়াল টু এটা 16 ইন্টু 1 দিস ইকুয়াল টু 16 হবে, আর 16 ইন্টু y ইকুয়াল টু 16 ইন্টু 30 দিস ইকুয়াল টু 348 480। তার মানে এইটা হয়ে যাবে 3 অঙ্কের সংখ্যা। 16xটা 1 অঙ্কের, 16yটা 3 অঙ্কের। তার মানে আমাদের কন্ডিশন অনুযায়ী এই সংখ্যাটা আমরা নিতে পারবো না। তার মানে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 30, যেটা এটা আমাদের নেগলিজিবল হয়ে যাবে, এটা আমরা নিতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমরা 5, 6 নিয়েছিলাম, তো x ইকুয়াল টু 5 আর y ইকুয়াল টু যদি 6 নিই, তাহলে দেখা যায় 16x ইকুয়াল টু 16 ইন্টু 5 দিস ইকুয়াল টু 516 আর 16y যেটা হচ্ছে 16 ইন্টু 6 দিস ইকুয়াল টু 696 তার মানে আমার 80 96 এই সংখ্যাটা 80 হচ্ছে 2 ডিজিট, 96 হচ্ছে 2 ডিজিট। তার মানে আমাদের দুই অঙ্কের এটা আমরা নিতে পারি। দুটো প্রসেস দেখাবো। একটা হচ্ছে n এর মান ক্রমান্বয়ে বসিয়ে যাও, n ইকুয়াল টু 1 2 3 এইভাবে বসিয়ে যাও। n ইকুয়াল টু 1 2 3 বসিয়ে গেলে এখান থেকে কোন মানটা হয় এটা দেখো। n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে আমরা 1 কিউব মাইনাস, আমরা যেটা বলছিলাম যে n কিউব মাইনাস n, তো n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে 0 পাবো, এর মধ্যে কোনো সংখ্যা নেই। n ইকুয়াল টু যদি 2 বসাই তার মানে আমরা 2 কিউব মাইনাস 2, 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস 2 6, তার মানে আমরা 6 পেয়ে গেলাম। আমাদের অপশনের মধ্যে 6 ছিল, তার মানে আমাদের n একটি স্বাভাবিক সংখ্যা হলে n কিউব মাইনাস n কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে, তো n ইকুয়াল টু 2 এর জন্য আমরা কত পেলাম 6, তার মানে এই সংখ্যাটা সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে। তো n ইকুয়াল টু 1 2 বসিয়ে প্রথমে যে মানটা পাবে এটা দিয়েই আমাদের n কিউব মাইনাস nটা বিভাজ্য হবে। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে জেনারেল প্রসেস, এটা হচ্ছে শর্টকাট প্রসেস। এখন যেটা করলাম এটা হচ্ছে শর্টকাট, আর জেনারেল প্রসেস যেটা এটা হচ্ছে n কিউব মাইনাস n দিস ইকুয়াল টু n ইন্টু n স্কোয়ার মাইনাস n দিস ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 সরি n স্কোয়ার মাইনাস 1 হবে। 1টাকে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, তো n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারটা n মাইনাস n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 লিখতে পারি। তো n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b দিস ইকুয়াল টু, আমরা সাজিয়ে যদি লিখি সবচেয়ে বড় সংখ্যাটা হবে n প্লাস 1, তারপরে সংখ্যাটা হবে n, তারপরে আসবে n মাইনাস 1। এই যে n প্লাস 1 n n মাইনাস 1 এটা হচ্ছে তিনটা ক্রমিক সংখ্যা। তিনটা ক্রমিক সংখ্যা কিরকম কি 7 6 7 ইন্টু 6 ইন্টু 5 এই ধরনের সংখ্যা, তিনটা ক্রমিক সংখ্যা। আর ফর্মুলা হচ্ছে কি তিনটা ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য, এটা যত বড় সংখ্যাই হোক। যেমন ধরো আমরা নিলাম 82 ইন্টু 81 ইন্টু 80, এই যে সংখ্যাটা এটাও তিনটা ক্রমিক সংখ্যা, পরপর তিনটা সংখ্যা 82 81 80, এই ধরনের তিনটা ক্রমিক সংখ্যাকে যদি গুণ করি ফর্মুলা বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। এটার জন্য আমাদের নোট, যেটা ইচ্ছা করলে নোটটা মনে রাখতে পারো, আদারওয়াইজ আমরা স্টেপ 1-এ যেটা বললাম যে n ইকুয়াল টু 1 n ইকুয়াল টু 2 বসিয়ে মানগুলি বের করো, প্রথম যে মানটা পাবে এটাই হবে আনসার। আর নোটটা যদি মনে রাখতে চাও
তাহলে এটা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। তো যেহেতু তিনটা ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য, তার মানে n কিউব মাইনাস nটাকে আমরা কি করলাম, n প্লাস 1 n মাইনাস 1 তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম, 1 1 করে কমলো, এটাকে বলি ক্রমিক সংখ্যা। তার মানে এটা অবশ্যই কি হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। এটাকে আমরা কোয়েশ্চেন নাম্বার 31, আমাদের অ্যাভারেজের উপর এই পর্যন্ত আমরা 30টা কোয়েশ্চেন আলোচনা করেছি। আমাদের এবার হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 31। কোয়েশ্চেন নাম্বার 31 বলছে 25 জন ছাত্রের গড় ওজন হলো 50 কেজি। যদি শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করা হয় তবে গড় মান 1 কেজি বৃদ্ধি পায়, তবে শ্রেণী শিক্ষকের ওজন কত? বলছে কি 25 জন ছাত্রের গড় ওজন ছিল 50 কেজি, 25 জন ছাত্রের গড় ওজন ছিল 50 কেজি, আর যদি শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করা হয় তবে গড় মান 1 কেজি বৃদ্ধি পায়। তাহলে 1 কেজি যদি বৃদ্ধি পায় তাহলে শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করার পর আমার গড় ওজন আসবে 51 কেজি। তো 25 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 50 কেজি, তার মানে আমি কি বলতে পারি 25 জন, আমি এই অঙ্কটাকে দুভাবে করে দেব, ঠিক আছে, দুটি ওয়েতে, এই অঙ্কটাকে আমি দুটি ওয়েতে তোমাদের সলভ করে দেব, যে প্রসেসটা ভালো লাগে সেইভাবে করবে। তো প্রথমটা আমি যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে একদম নর্মাল প্রসেস, আমরা সাধারণ যেভাবে করি। তাহলে এটা হচ্ছে 25 জন ছাত্রের ওজন, মোট ওজন দাঁড়াবে, ছাত্র সংখ্যা হচ্ছে 25, তাদের গড় ওজন হচ্ছে 50, 25 ইন্টু 50 দ্যাটস ইকুয়াল টু 5 25 125 1250, এত কেজি আসবে 25 জন ছাত্র। এবার এর মধ্যে একজন যদি শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করা হয়, এবার কি করা হলো 25 জনের সাথে শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করা +1, মানে এই +1টা হচ্ছে শ্রেণী শিক্ষক। তাহলে ছাত্র সংখ্যা কত দাঁড়ালো আমার 25 + 1 হচ্ছে 26 জন। এবার শ্রেণী শিক্ষকের ওজন, এই যে একজন, এটা হচ্ছে শ্রেণী শিক্ষক, কেমন শ্রেণী শিক্ষক, এই একজন হলো শ্রেণী শিক্ষক। শ্রেণী শিক্ষককে যুক্ত করার ফলে আমার 26 জন হলো। এবার 26 জনের মোট ওজন কত দাঁড়াবে, সংখ্যা হচ্ছে 26 ইন্টু এই 26 জনের গড় কি বললো যে আগে ছিল গড় 50, এবার শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করার ফলে তাদের গড় ওজন 1 কেজি বৃদ্ধি পেল। তার মানে 1 কেজি যদি বৃদ্ধি পায় তাহলে এটা আসবে 26 ইন্টু আগে ছিল 50, এখন গড় ওজন হয়ে যাবে 51। এই জায়গাটা আমি আবার বলছি, 25 জন ছাত্রের গড় ওজন ছিল 50 কেজি, তো একজনের দ্যাট মিনস আমার তাদের মোট ওজন দাঁড়াবে 1250, 25 ইন্টু 50। শ্রেণী শিক্ষকের যুক্ত করার ফলে তাদের সাথে তাদের সংখ্যা দাঁড়ালো 26। এবার এই যে 26 জনের মোট ওজন দাঁড়াবে 26 ইন্টু বলছে শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করার ফলে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পেল, দ্যাট মিনস 25, মানে 50টা হয়ে যাবে 51। এবার তাদের মোট ওজন যেটা, এটা দাঁড়াবে আমাদের 26 ইন্টু 51, তোমরা করবে, আমি করেছিলাম 26 ইন্টু 51, এটা ছিল আমাদের 1326, ঠিক আছে। এবার শ্রেণী শিক্ষক যুক্ত করার ফলে তাদের ওজন হলো 1326, শ্রেণী শিক্ষক ছাড়া তাদের ওজন ছিল 1250। তার মানে এবার এই শ্রেণী শিক্ষকের ওজন যেটা, শ্রেণী শিক্ষকের ওজন দাঁড়াবে 1326 মাইনাস 1250, দ্যাটস ইকুয়াল টু আমরা পেয়ে যাব 76। তো এটা পাবো আমরা 76, দ্যাট মিনস আমাদের শ্রেণী শিক্ষকের ওজন দাঁড়ালো 176, 76 হবে না 66 আসবে, 66 না তো 76ই, 6 আর 12 66। বিশ্বজিৎ নম, সত্যজিৎ দাস, একটু তোমরা চেক করে নেবে, যদি আমার ভুল হয় তাহলে বলবে, ঠিক আছে। আমার ক্যালকুলেশনে দেখা যাচ্ছে এটা হচ্ছে 76, ওকে, আর যদি 76, ওকে। তো এই হচ্ছে একটা প্রসেস,
এটা হচ্ছে একটা প্রসেস। আমি এটাকে আরেকটু শর্টকাটে আরেকটা প্রসেসে আমি এখন আলোচনা করব। তো যেটা ভালো লাগে সেটাতে করবে। ওকে, যেটা ভালো লাগে আমি বলছি যে 25 জন ছাত্রের মোট ওজন হচ্ছে 25 × 50। এবার শ্রেণী শিক্ষক যুক্ত করার ফলে তাদের সংখ্যা দাঁড়ালো 26 জনের গড় ওজন বললো 1 কেজি বৃদ্ধি পেল। তাহলে এই 26 জনের মোট ওজন দাঁড়ালো 26 × 51, এটাকে গুণ ইন্টু করলে 1326 দাঁড়ায়। তাহলে শ্রেণী শিক্ষক সহ তাদের ওজন হচ্ছে 1326, শ্রেণী শিক্ষককে বাদ দিয়ে তাদের ওজন হচ্ছে 1250। তাহলে শ্রেণী শিক্ষকের ওজন হবে 1326 - 1250। এটা হচ্ছে একটা ওয়ে। আমি বিকল্প যে পদ্ধতি, যেটা বিকল্প সেটা আমি তোমাদের দেখাচ্ছি। বিকল্প অল্টারনেট দিয়ে, অর দিয়ে, ঠিক আছে, অর যে প্রসেসটা ভালো লাগে। তাহলে আমাদের কি বলছিল, 25 জন ছাত্র, 25 জন ছাত্রের গড় ওজন ছিল 50 কেজি, ঠিক আছে। এবার শ্রেণী শিক্ষককে যুক্ত করা হলো, শ্রেণী শিক্ষককে যুক্ত করা হলো, শ্রেণী শিক্ষককে যুক্ত করার পর তাদের গড় ওজন দাঁড়ালো 26, তাদের গড় ওজন দাঁড়ালো শ্রেণী শিক্ষককে যুক্ত করা হলো, দ্যাট মিনস 25 + 1 শ্রেণী শিক্ষক, তাদের গড় ওজন দাঁড়ালো 51। তার মানে এই যে শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করার ফলে এই 25 + 1 মানে হচ্ছে শ্রেণী শিক্ষক, শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করার ফলে তাদের ওজন, তাদের গড় ওজন দাঁড়ালো 51। মানে শ্রেণী শিক্ষকেরও তখন গড় ওজন 51, প্রত্যেকেরই গড় ওজন 51। তার মানে এবার এই যে আগে 25 জন ছাত্র ছিল, এই আগের যে 25 জন ছাত্র ছিল, আমার 1 2 3 4 এইভাবে করে করে আমার 25 জন ছাত্র ছিল। 25 জন ছাত্রের গড় ছিল 50 50 50 50 50 করে ছিল তাদের প্রত্যেকের গড় ওজন। এবার শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করার ফলে প্রত্যেকের ওজন +1 করে বাড়লো, +1 +1 +1 +1 +1 করে প্রত্যেকের ওজন দাঁড়ালো 51 কেজি। এবার এই শ্রেণী শিক্ষকের প্রত্যেকেরই গড় মান, এবার এই 26 জনের মধ্যে প্রত্যেকেরই গড় মান হচ্ছে 51। এবার 1 1 করে কতটা বাড়লো, আমার 25 জন 51 করে 26 জনের প্রত্যেকেরই গড় ওজন হয়ে গেল 51, প্লাস প্রত্যেকের ওজন গড় ওজন 51। এবার আগে ছিল তাদের গড় ওজন 50, 25 জন ছাত্রের আগের গড় ওজন ছিল 50, বর্তমানে তাদের গড় ওজন 51, মানে 1 1 করে বৃদ্ধি পেল। 1 1 করে কয়টা বৃদ্ধি পাবে, আমাদের 25 জন ছাত্রের জন্য 25টা 1 বৃদ্ধি পাবে। তার মানে 25টা 1 মানে হচ্ছে এত প্লাস 25, দ্যাট মিনস 76। এটা হচ্ছে আমাদের অল্টারনেট শর্ট ট্রিক্স। যদি করতে চাও, যদি ট্রিক্স অ্যাপ্লাই করে করতে চাও তাহলে এইভাবে করতে পারো, আর জেনারেল মেথডে যদি করতে চাও তাহলে আগেরটা করতে পারো, ঠিক আছে। এটাতে কোনো অসুবিধা নেই, শুধু আগেরটার মধ্যে গুণ করতে গিয়ে একটু সময় লাগবে, বড় গুণ থাকবে। আর বিকল্প পদ্ধতিতে আমাদের গুণের কোনো প্রয়োজন নেই। আমি বিকল্প পদ্ধতি যেটা, এটাকে আরেকবার বলে দিচ্ছি, দেখো আরেকবার বলে দিচ্ছি অল্টারনেটটা, একটু মন দিয়ে দেখবে। 25 জন ছাত্রের গড় বয়স কত ছিল, 50। 25 জনের সাথে শ্রেণী শিক্ষক যুক্ত করা হলো 26, তাদের গড় বয়স কত দাঁড়ালো, 51। এবার এই যে 51, এই 26 জনের প্রত্যেকের এবার গড় 26 জনের প্রত্যেকের বয়স কত করে দাঁড়ালো, 51 করে দাঁড়ালো। এবার এখানে এই যে শ্রেণী শিক্ষকের গড় বয়সটা হচ্ছে 51, কিন্তু শ্রেণী শিক্ষকের বয়স তো 51 না। শ্রেণী শিক্ষকের কী করা হলো, এই 26 জনের প্রত্যেকের বয়স 51, এখানে আমি শ্রেণী শিক্ষককে নিয়ে এলাম, আমি শ্রেণী শিক্ষকের বয়সটা এখানে লিখলাম, আর তার সঙ্গে কতজন ছিল, 1 2 3 5 করে 25 জন ছাত্র ছিল। এবার এখানে যে ব্যাপারটা হলো যে শ্রেণী শিক্ষকের ওজনটা যুক্ত করার ফলে প্রত্যেকের ওজনে 1 কেজি করে বৃদ্ধি পেল। 50 যেটা ছিল প্রথম ছাত্রে, এটা 51 হয়ে গেল, দ্বিতীয় ছাত্রের 50টা 51 হয়ে গেল। এইভাবে 25 জন ছাত্রের 1 1 করে ওজন বৃদ্ধি পেল। তাহলে 25 জন ছাত্রের মোট ওজন কত বৃদ্ধি পেল, 1 করে 25টা, ঠিক আছে। 25 জন ছাত্রের প্রত্যেকের 1 কেজি করে বৃদ্ধি পেল। তাহলে 25 জন ছাত্রের মোট 25 কেজি বৃদ্ধি পেল। এই 25 কেজি কোথা থেকে এলো, এই 25 কেজি এলো যে শ্রেণী শিক্ষকের ওজনটা যুক্ত করার ফলেই তাদের প্রত্যেকের ওজন 1 কেজি করে বৃদ্ধি পেল। তার মানে শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত হওয়ার ফলে তাদের গড় দাঁড়ালো 51। তার মানে এখানে শ্রেণী শিক্ষকেরও গড় মানও 51, প্লাস শ্রেণী শিক্ষকের বাকি ওজনটা কার মধ্যে গেল, শ্রেণী শিক্ষকের ওজন যুক্ত করার ফলে প্রত্যেকটা ছাত্রের ওজন 1 কেজি করে বৃদ্ধি পেল। তার মানে 25। তো 51 + 25 76, এই হচ্ছে এই প্রশ্নের আনসার।